বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের রাজনৈতিক ঐক্য তৈরি করা। আপনি দেখেন ভারতে যখন শেখ হাসিনা বর্ডার ক্রস করে গেল, সর্বদলীয় মিটিং হয়েছে, তারা সম্মত হয়েছে তাকে রাখার ব্যাপারে। আমরা 54 বছরে সর্বদলীয় মিটিং দেখিনি। আমার এই কথাটা যদি সরকার শোনেন বা কোনো এজেন্ট শোনেন, আমার মনে হয় এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া উচিত। ভারত বাংলাদেশকে জন্ম দেওয়ার জন্য তারা এই ভূমিকা পালন করেনি। তারা পাকিস্তানকে ভাগ করার জন্য সেই যুদ্ধ করেছিল। তারা আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সর্বাধিনায়ক, যিনি একজন প্রেসিডেন্টের সমান ছিলেন, উনি কিন্তু সত্যিকার অর্থে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, আমাদের জেনারেল ওসমানী। ওনারকেও উপস্থিত না করা এবং আমাদেরকে সম্মানের সাথে সেখানে আত্মসমর্পণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়া, তদানীন্তন রেস করছে, আমাদের জায়গা দেয়নি এই ভারত। ভারত যদি এই যুদ্ধ বাদিয়ে দেয়, তাহলে আমি বলবো এই অঞ্চলে ওনারা আগুন নিয়ে খেলছেন। এই যুদ্ধ শুধু ভারত বাংলাদেশের মধ্যে থাকবে না, এটা ভারতকে তছনছ করে দিতে পারে। মোদী সারা জীবনের জন্য ভারতের ইতিহাসে নিগৃহীত হতে পারে। মমতাদের মতো সব সমতা হয়ে যেতে পারে, তারা ঘুরে যেতে পারে। যখনই যুদ্ধ বাঁধবে তখনই নিগৃহীত ভারতে অনেক অধিবাসী আছে যারা এই যুদ্ধকে বাংলাদেশের দিকে সমর্থন দেবে। আমি ডক্টর কলিমুল্লাহ স্যার জানেন যে রণকৌশলের যা শিখেছি বা যা বুঝতে পারছি, তা এই টকশোতে হয়তো আমার বলা সম্ভব নয়। আমি এটা বলে বাংলাদেশের ক্ষতি বা ভারতের সুবিধা করে দিতে চাই না। সুতরাং সচেতন ভাবে আমাকে কিছু কথা বলতে হচ্ছে। এবং আমরা তো বলি যে আমি তো আই এম এ কমান্ডো, ডু অর ডাই, হয় করো না হলে মরো। ঠিক আছে, এর যে অবস্থাটা, তা অত্যন্ত আমি পজিটিভ দেখি সবকিছু। এই যে দর্শক শ্রোতারা যে প্রশ্ন এবং মন্তব্য করলেন, তাতে তো বোঝা যায় বাংলাদেশের এর যে আমরা যে নূর হোসেনের জাতি, আমরা যে আবু সাইদের জাতি, আমরা যে আবরারের বংশধর, এটা কিন্তু বোঝা যায়। আমি ভারতে এটা দেখিনি। আপনি 65 সালের যুদ্ধে আমাদের ডক্টর কলমুল্লাহ জানেন যে জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান যে সর্বোচ্চ খেতাবে ভূষিত হয়েছিলেন 65 সালের যুদ্ধে, যেখানে পাকিস্তানের মূল যুদ্ধটাই করেছিল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গুলো, এবং পূর্ব পাকিস্তানের সৈন্যরাই এই পাকিস্তানকে তখন রক্ষা করেছিলেন। এবং ওই 65 সালের যুদ্ধ এখনো ভারতের জন্য ভীতিকর। এবং ভারতের যে সৈন্যরা এসেছিল বাংলাদেশে 71-এ, আমার নিজের চোখে দেখা। এই প্রসঙ্গে আমার একটা কোয়েরি আছে। আমার যতদূর মনে পড়ে, তিনি শ্যামকারান সেক্টরে বীর যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছিলেন এবং ভারতের একটা প্যাটার্ন ট্যাঙ্ক তিনি করায়ত্ত করেছিলেন, এবং সেটি আমাদের চট্টগ্রাম সেনানিবাসে আমি দেখেছি। সেই প্যাটার্ন ট্যাঙ্কটি রক্ষিত ছিল। এটিকে এখনো রক্ষিত আছে না গত আওয়ামী লীগ সরকার সেটি আমাদের লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেছে? কারণ এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা দরকার। লিপ সার্ভিস প্রচুর হয়েছে স্যার, কিন্তু আমাদের শহীদ জিয়ার সেই বীরত্ব গাথা এবং তার যেই আপনার ট্রফি, ওয়ার ট্রফি, সেটি আমরা জনসমক্ষে দেখতে চাই। জি, অবশ্যই এরকম আরো অনেক নিদর্শন আছে। আমাদের আর্মি জাদুঘর গুলোতেও 65 সালের কিছু, 71 সালের কিছু নিদর্শন আছে, যেগুলো সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ জাতীয় মোরালের জন্য। স্যার, আপনি বলেছেন জাতীয় ঐক্য অত্যন্ত, আপনি বিএনসিসির টিচার হিসেবে বা আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ পাওয়ার পরে আপনি বুঝতে পেরেছেন জাতীয় ঐক্যটা আপনার সমর নীতির সাথে কতটা গুরুত্বপূর্ণ এবং ওতপ্রোত ভাবে জড়িত। এখানে শুধু আমি একটু যোগ দেব বা একটু মডিফাই করব শব্দটা। বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হলো জাতীয় রাজনৈতিক ঐক্য। আই রিপিট, বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের রাজনৈতিক ঐক্য তৈরি করা। আপনি দেখেন ভারতে যখন শেখ হাসিনা বর্ডার ক্রস করে গেল, সর্বদলীয় মিটিং হয়েছে, তারা সম্মত হয়েছে তাকে রাখার ব্যাপারে। আমরা 54 বছরে সর্বদলীয় মিটিং দেখিনি। আমার এই কথাটা যদি সরকার শোনেন বা কোনো এজেন্ট শোনেন, আমার মনে হয় এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা শুধুমাত্র ক্ষমতার জন্য আওয়ামী লীগের মতো হয়ে যাব। আওয়ামী লীগ থেকে অনেক কিছু শেখার আছে। এখন বর্তমানে বিএনপি বড় দল। এই যুদ্ধ হোক, যুদ্ধ না হোক,
এইখানে বিএনপির একটা বড় ভূমিকা আছে এই ভারতের তোকে মোকাবেলা করার জন্য। আমি এর বেশি এখন পলিটিক্যাল কথা বলতে চাচ্ছি না। আমি দর্শক শ্রোতাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে তারা করেছেন যে বাংলাদেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ হবে কি হবে না, এটা নিয়ে তো বিশেষ করে বিএনসিসির প্রশিক্ষণের পরিসর বাড়ানোর জন্য আমার মনে হয় ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর মুখে চাপায় ব্যথা হয়ে গেছে, এতবার উনি বলেছেন। আমি বহুবার ওনার কাছে শুনেছি বিএনসিসি কে কেন নিগৃহীত করা হচ্ছে, কেন তাকে ছোট করে রাখা হচ্ছে, কেন এই তরুণদের মধ্যে এটাকে আরো ছড়িয়ে দেওয়া হচ্ছে না। এবং আমি নিজে দেখেছি যে আমি জানি যখন সেনাবাহিনীতে লোক নেওয়া হয় তখন বিএনসিসির ছেলেরা যেই মোরাল নিয়ে ওখানে আসেন যে আমি একজন সৈনিক হব, সেটা কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে থাকে না। সেই মোরালটা কিন্তু ওখান থেকে বীজ বপন করেন এই ডক্টর কলিমুল্লাহদের মতো মানুষরাই কিন্তু ওই বীজটা বপন করে দেয় স্টুডেন্টদের মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার প্রতি লক্ষ্য রেখে আমি আরো দুই একটি কথা বলতে চাই এখানে, যে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠনের জন্য যে আমাদের রাজনৈতিকভাবে যে অবক্ষয় হয়েছে সশস্ত্র বাহিনীতে তাকে রিপেয়ার করার জন্য আমাদের কিছু পদ্ধতিতে মনোযোগ দিতে হবে। যেমন বিএনসিসি শুধু নয়, আমরা যারা ভেটারান আমরা অনেক সময় টকশোতে বা অনেকে বলে ফেলে সাবেক মেজর। সাবেক মেজর হয় না, র্যাঙ্ক কিন্তু কখনো সাবেক হয় না, আমাদের অবসর প্রাপ্ত বলা হয়। আমরা মেজর আফসারই বলি, বলার সময় এটা বলতে হয় না, কারণ এটা ব্রেকেটে মনে মনে বলতে হয় বা জানার জন্য যে উনি রিটায়ার্ড। বাট একজন রিটায়ার্ড মেজর আর একজন চাকরিতে থাকা মেজরের ভূমিকা একই। তো সুতরাং দেশ গঠনে, দেশ রক্ষায় এই দুই মেজরের ভূমিকা কিন্তু কোনো পার্থক্য নাই। তো এখানে এদেরকে বলা হয় যে সমর নীতিতে যারা অত্যন্ত বিজ্ঞ তাদেরকে ভেটারান বলা হয়। ভেটারান শব্দটা খুব নতুন বাংলাদেশে। আমি যখন রাওয়াতে ক্যাবিনেটে ছিলাম তখন আমাদের স্যার চিনবেন যে জেনারেল জামিল ডি আহসান নামে একজন জেনারেল আছেন, উনি এই ভেটারান, আমরা ভেটারান দিনটা স্মরণ করি। ভেটারান হলো যারা যত রিটায়ার্ড প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন, এই ভেটারানরা পলিটিক্যাল কারণে ক্ষমতায় টিকে থাকার জন্য খুব নিগৃহীত বাংলাদেশে। তা আমরা নতুনদেরকে ট্রেনিং করানোর আগে তো এই ভেটারানদের আগে সঠিক জায়গায় নিয়ে আসা উচিত। আপনি ভারত, চীন, আমেরিকা এবং সকল উন্নত দেশে ভেটারান মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট আছে। ডক্টর কলিমুল্লাহ জানেন, আমাদের এখানে ভেটারান মন্ত্রণালয় করার জন্য 2013 সালে আমি জাতীয় পত্রিকায় লিখেছি যে এই ভেটারানদেরকে স্বীকৃতি দেওয়া উচিত। রাওয়া থেকে এইচকিউকে লেখা হয়েছে যে আমাদেরকে ভেটারান নামে আইডেন্টিফাই করে এটার আমাদের স্বাস্থ্য, আমাদের চিকিৎসা, আমাদের দৈনন্দিন দৈহিক ক্ষমতা প্রশিক্ষণ দিয়ে দিয়ে বছরে ইভেন যে উইন্টার কালেক্টিভ ট্রেনিং হয়, সামার কালেক্টিভ ট্রেনিং হয়, সেখানে এই ভেটারানদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তো এই ভেটারানরাই কিন্তু রিজার্ভ, আমরা কিন্তু রিজার্ভ ফোর্সে আছি। এই রিজার্ভদেরকে এখন কল করা স্নায়ু যুদ্ধের কারণে হলেও কল করা উচিত। এখন ঢাকায় এবং সকল ক্যান্টনমেন্টে ভেটারানদেরকে ডেকে একটা শর্ট প্রশিক্ষণ করলে ভারত বুঝতে পারবে যে আমাদের নাগরিক যে চৈতন্য, আমাদের যে অধিকার, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। আমাদের জনগণ অত্যন্ত সরল সোজা মানুষ। ভারতের মতো এত কমপ্লিকেটেড মানুষ কিন্তু আমাদের এখানে নাই, সেটা আমি মানুষের সাথে মিশে মিশে দেখেছি। সো আমাদের রাওয়া রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সেখানে 6000-এর উপরে অফিসারই আছে শুধু। তাদেরকে ভেটারান নামে স্বীকৃতি দিয়ে এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, থিঙ্ক ট্যাঙ্কে পরিণত করা যায় রাওয়াকে। এই আহ্বান আমি সরকারকে জানাচ্ছি। সরকারেরকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য রিজার্ভ ফোর্সে আছি, তাদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আপনারা অবাক হবেন যে আমাদের একজন ভেটারান সৈনিক, তার মাসিক রেশন ভাতা হলো 400 টাকা। এটা বহুদিন যাবৎ আমাদের সৈনিকরা চেষ্টা করছে এটার উন্নয়নের জন্য। শুধু আজ দিচ্ছি কাল দিচ্ছি করে করে 17 বছর পার করা হয়েছে, এটা হয়নি। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের সারা বাংলাদেশের অফিসাররা ঢাকায় রাওয়ার মাধ্যমে সংগঠিত। আমরা প্রতিবাদ করেছি ইয়ের সময়, সিনহা হত্যার সময় আমরা মিডিয়াতে কথা বলেছি। এই আন্দোলনে রাওয়ার একটা জুলাই আগস্টে ভূমিকায়
অবসরপ্রাপ্ত ভেটারানদের একটা বড় ভূমিকা ছিল, শুধু তাই নয় তাদের পরিবারেরও। সেই সৈনিকের মাসিক রেশন ভাতা হলো মাত্র 400 টাকা, যেটা কম্পেয়ার করলে পুলিশ বা অন্য ফোর্সের চেয়েও কম। তো এইগুলোর দিকে লক্ষ্য রেখে এটা ইয়ারলি প্রশিক্ষণের ব্যবস্থা করে এই ভেটারানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা প্রয়োজন সাইকোলজিক্যাল কারণে। এবং আমি আগে যা বলছিলাম যে পাকিস্তানের সৈন্যদের সাথে যখন ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে মনে হয়। ছিলেন যে ছোট দেশ বড় দেশ, আচ্ছা পাকিস্তানের সাথেও ভারতের বিরোধ বহুদিন, কিন্তু পাকিস্তানকে তো দখল করতে পারেনি। পাকিস্তান তো ওয়েস্ট পাকিস্তান অর্ধেক করেছে। স্যার আরেকটা কথা বলেছেন যে ভারতের নাকি, আমি নাকি বলছি এই জন্য যে 71-এ বড় ভূমিকা আছে আমাদের জন্য। ভারতের ভূমিকাটা কি আজকেও স্মরণ করিয়ে দিয়েছে, 17,000 সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে আজকেও স্মরণ করিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। জি জি জি, স্মরণ করিয়ে দিয়েছে। তারা অত্যন্ত চতুর। আমি আমার প্রিয় দেশবাসী জনগণকে, দেশের মালিককে বলবো, ভারত বাংলাদেশকে জন্ম দেওয়ার জন্য তারা এই ভূমিকা পালন করেনি। তারা পাকিস্তানকে ভাগ করার জন্য সেই যুদ্ধ করেছিল। তারা আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সর্বাধিনায়ক, যিনি একজন প্রেসিডেন্টের সমান ছিলেন, উনি কিন্তু সত্যিকার অর্থে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, আমাদের জেনারেল ওসমানী। ওনারকেও উপস্থিত না করা এবং আমাদেরকে সম্মানের সাথে সেখানে আত্মসমর্পণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়া, তদানীন্তন রেস করছে, আমাদের জায়গা দেয়নি এই ভারত। তো তাহলে বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা ত্যাগ স্বীকার করলো কোথায়? এই প্রশ্ন ভাসানী বলে গেছেন, যে ভাসানী সহ আরো বলে গেছেন যে ভারত আমাদের বন্ধু না শত্রু, এটা বুঝতে যত দেরি হবে তত এই বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। আমি এখানে এই কথাটি বলতে চাই যে একটা যুদ্ধ হলে ক্ষতিকার, যুদ্ধ কখনো মঙ্গল আনতে পারে না। যুদ্ধ একটা আলোচনার টেবিলে বসার চাপ তৈরি করতে পারে। সকল যুদ্ধই কিন্তু শেষ হয় এবং শুরু হয় টেবিল থেকে। তো আমরা মনে করি যুদ্ধ হলে আমরা ধ্বংস হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব, কিন্তু এটাও মনে রাখতে হবে একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি দুর্ঘটনা ঘটলে ছোট গাড়ি চুরমার হয়ে যায়, কিন্তু বড় গাড়িতে তো দাগ লাগে। তো সুতরাং ভারত খুব সহজে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে বলে আমার মনে হয় না। আপনি দেখেন 71-এ ভারতের সৈন্যদেরকে, আমার মতো কমান্ডোদেরকে বাংলাদেশে নামানোর জন্য কাদেরিয়া বাহিনী স্কট করে তাদেরকে নামিয়েছিল ওই প্লেন থেকে টাঙ্গাইলে, তারপরে ঢাকায় এসেছে। বাংলাদেশের কমান্ডোদের কোনো স্কট করতে হবে না। বাংলাদেশের কমান্ডো একটা বড় সাইজের কমান্ডো হয়েছে এখন। আমি ছিলাম পাইওনিয়ার কমান্ডো। আমাদের সময় থেকে এখন পর্যন্ত ইভেন আমাদের 36 সেনার মধ্যে ডক্টর কলিমুল্লাহ স্যার জানেন যে নারীরাও যোগ দিয়েছে, একটা কাপল আছেন যারা একসাথে জাম দিয়েছে। সো ভারতের বর্তমানে আন্তর্জাতিক একটা যুদ্ধ হয়ে যাবে, এটা বাংলাদেশ ভারত যুদ্ধ থাকবে না। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মোরাল, সেই মোরাল কখনোই ভারতের জনগণের মোরালের সাথে হবে না। আরে কয়দিন আগে আমি তো শুনেছি, নিজে কানে শুনেছি, আপনারা শুনেছেন, কলকাতায় স্লোগান হয়েছে ঢাকা না দিল্লি, বলছে ঢাকা ঢাকা। এই স্লোগান আমি এই জুলাই আগস্টের আন্দোলনের সময় কলকাতায় দিতে শুনেছি ছাত্রছাত্রীদের। তারা ঢাকার পুলিশের সাথে তুলনা করেছে কলকাতার পুলিশের সাথে। এখন তারা আবার কি, এখন আমি তো সময়, হ্যাঁ, কলকাতায় ওরাও কিন্তু মানে বেশ আন্দোলন করেছিল আমাদের পক্ষ হয়ে, সেটাও আমরা দেখেছি। আমি স্লোগানটা ছিল এরকম, হাসিনা হাসিনা তোমায় ভালোবাসি না। জি বলেন স্যার। স্লোগান উত্থিত হয়েছিল কলকাতায়, হাসিনা হাসিনা তোমায় ভালোবাসি না, জুলাই আগস্টে আন্দোলনে কলকাতায় এই স্লোগানটা উঠেছিল। মানে হাসিনাকে তারা ধিক্কার জানিয়েছিলেন এই স্লোগান দিয়ে, হাসিনা হাসিনা তোমায় ভালোবাসি না, অর্থাৎ তোমাকে ঘৃণা করি। ঢাকা 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 এরকম না। আচ্ছা, এখন আপনি বলেছেন যে এটা তো এখন সাপোর্টটা বোঝা যাচ্ছে না। হাসিনা পা, যুদ্ধ যখন বেঁধে যাবে তখন ওই 7 সিস্টার 8 সিস্টার যায়, সেটা এখন বোঝা যাবে না। এমনও তো হতে পারে
ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে ভারতের অনেক অঞ্চল আমাদেরকে সহযোগিতা করবে, কারণ মানুষ তো আমরা। ভারতের যে রাজনীতি, আমি আগেই বলেছি, পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ভেঙেছে, ভারতের ভুল রাজনীতির জন্য তো ভারত ভাঙতে পারে। ভারত তো স্টিল দিয়ে তৈরি না যেটা আজীবন থাকবে, কখনো ভাঙবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই, যুদ্ধ বাধার পরে মমতার যে কণ্ঠ আর যুদ্ধ হওয়ার আগে যে কণ্ঠ, সেটা এক হবে না, হয় না কখনো। আপনি যুদ্ধের সাথে সাথে দেখবেন সারা পৃথিবীতে এটা পানির স্রোতের মতো, ঘূর্ণিঝড়ের মতো, এই দেশ এদিকে আসছে, ওই দেশ ওইদিকে যাচ্ছে। এখানে অর্থ, সমর নীতি, আন্তর্জাতিক নীতি সব মিলিয়ে দেখবেন নূতন। আপনি বিশ্ব যুদ্ধগুলো দেখেন না, তারপরে পৃথিবীর পরিবর্তন হয়নি। আমি আজকে ডিসেম্বর খতম হয়ে যাবে পৃথিবীর নস্কা থেকে। 25শে ডিসেম্বর খতম হয়ে যাবে, আপনার কথা। এই যে ভারত, আমার ভারত একজন বলেছেন যে এই চাওয়ালার 25শে ডিসেম্বর খতম হয়ে যাবে, হতে পারে। আপনার কথায়? আমার কথা না, এটা ইন্ডিয়ার কথা। ইন্ডিয়ার কথা। জি, will be eliminated in the map. না, আমি যেটা বলতে চাই, চাচ্ছি, your country will be finished from the world map after 25 December. You must remember. আচ্ছা, কিভাবে? Yunus will be killed. ভালোই তো, মানে একটু ভাঙা ভাঙা ইংলিশ শিখছেন, ভালোই বলতেছেন, কিন্তু এই ভাঙা ইংলিশ দিয়ে আপনি পারবেন ডিসেম্বরের 25 তারিখে ইউনুস উইল বি কিলড? ওনার মন্তব্যটা কি ছিল? বাংলাদেশিদের তো এইভাবে ইংলিশ বলতে হবে, ভালো করে বললে তো আপনার ইংলিশ বলবেন না। না, এসব ধমক দেওয়া বন্ধ করেন, বুঝছেন? বাংলাদেশ বসে বসে আঙ্গুল চুষবে না, কন্টিনিউয়াস তারা আমাকে। আচ্ছা, যাই হোক, আমরা আমার কথা জি ইয়ে করবেন আমিন আফসারি ভাই। আমি আসলে এখন আমি একটু শেষ করে নিয়ে আসি বিষয়টা শেষ করে নিয়ে আসেন প্লিজ। জি আমিন আফসারি ভাই, 25শে ডিসেম্বর নাকি ওরা সব শেষ করে দেবে। শোনো, এসব হুমকি দামকিতে কাজ হবে না। আমি বলি যে ভারত যদি এই যুদ্ধ বাদিয়ে দেয়, বাংলাদেশ কখনো আগ বাড়িয়ে যুদ্ধ করবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। ভারত যদি এই যুদ্ধ বাদিয়ে দেয়, তাহলে আমি বলবো এই অঞ্চলে ওনারা আগুন নিয়ে খেলছেন। এই যুদ্ধ শুধু ভারত বাংলাদেশের মধ্যে থাকবে না, এটা ভারতকে তছনছ করে দিতে পারে। মোদী সারা জীবনের জন্য ভারতের ইতিহাসে নিগৃহীত হতে পারে। মমতাদের মতো সব সমতা হয়ে যেতে পারে, তারা ঘুরে যেতে পারে। যখনই যুদ্ধ বাঁধবে, তখনই নিগৃহীত ভারতে অনেক অধিবাসী আছে যারা এই যুদ্ধকে বাংলাদেশের দিকে সমর্থন দেবে। মানুষ তো সব এই হুমকি ধামকি লোকের কয়জন গুনে দেখবেন। অধিকাংশ মানুষ শান্তি চায়, অধিকাংশ মানুষ না পরিচয় দিবে না, এরা পরিচয় দেয় না, তো ওরা ডিস্টার্ব করে। তো আমরা যুদ্ধ কামনা করি না। ডক্টর কলিমুল্লাহ বলবেন না যে কালকে যুদ্ধ বাধায় দাও, আমরাও বলবো না। কিন্তু আমাদেরকে যদি যুদ্ধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমি বলবো ভারত ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং আগুন নিয়ে খেলছেন। ভারত দুর্জয় খাটি আছে না কথা, বাংলার মাটি দুর্জয় খাটি। এই বাংলাকে ব্রিটিশ দাবিয়ে রাখতে পারেনি, এই বাংলাকে ভারত দাবিয়ে রাখবে, আমি এটা বিশ্বাস করি না। এবং বাংলাদেশের ইমেজ এখন সারা পৃথিবী যেটা ধারণ করেছে, সেটা পৃথিবীর সমর্থনও আমরা পাবো, এই আশা ব্যক্ত করছি আমি। ধন্যবাদ সবাইকে।